আজ শুরু করব ক্লাস 9-এর বাংলা। তো আজকে যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে দাম। লেখক হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। তো আমি তার আগে পড়ার আগে আমি একটু ভাববস্তু একটু বলে দিচ্ছি, মানে বিষয় বিষয় সংক্ষেপটা। তো একটু শুনো। তো এখানে বলা হয়েছে যে দাম গল্পের কথক হচ্ছেন সুকুমার। এটা আমরা সবাই জানি যে দাম গল্পের কথককে সুকুমার। হ্যাঁ, এবং হচ্ছে স্কুল জীবনে তাদের কাছে এক বিভীষিকা ছিল অঙ্কের মাস্টারমশাই। তিনি অঙ্কে খুবই পারদর্শী ছিলেন। যে কোনো জটিল অঙ্ক নিমিষেই তিনি করতেন, ঝড়ের গতিতে করে ফেলতেন এবং ব্ল্যাকবোর্ডের ছবির মতো সেটা সাজিয়ে তুলতেন। কিন্তু সুকুমারের মতো অঙ্কে কাঁচারা শুধু নয়, অঙ্কে যারা একশো পায়, হ্যাঁ, সেই সব ছাত্ররাও তার ভয়ে জোরসো হয়ে থাকতো। মাস্টারমশাইয়ের হাতের প্রচণ্ড চড় খেয়ে মাথা ঘুরে গেলেও কারো কাঁদবার উপায় ছিল না। চোখে একটু জল দেখলেই তিনি ক্লাস ফাটিয়ে হুঙ্কার দিতেন, পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো। হ্যাঁ, এরকম কথা বলতেন মাস্টারমশাই। এবং কী বলছে যে কারণ পুরুষ মানুষ হয়ে যদি অঙ্ক অঙ্ক পারে না, হ্যাঁ, তিনি মাস্টার কী বলতেন, যে মাস্টারমশাই বলতেন যে পুরুষ মানুষ হয়ে অঙ্ক না পারা তার কাছে ছিল চূড়ান্ত অপমানের ও লজ্জার। এবং তারপরে কী বলে যে এইভাবে স্কুলের গণ্ডি পার হওয়ার পর অঙ্কের হাত থেকে এবং মাস্টারমশাইয়ের হাত থেকে মুক্তি পেলেও, হ্যাঁ, সুকুমারের মন থেকে সেই বিভীষিকা মুছতে সময় লেগেছিল অনেক। তার দুঃস্বপ্নের বারবার ফিরে আসতো সেই সমস্ত অঙ্কের এবং আতঙ্কের দিন। তবে ততদিনে সেই কলেজে অধ্যাপনার চাকরি পেয়ে গেছেন। এখানে কে পেয়ে গেছেন? সুকুমার, তাই না? এবার তারপরে কী বলেছিল যে আমরা তারপরে দেখব এরকম যে একবার তিনি সেই পত্রিকার মানে ছোটোবেলায় সে গল্প লেখার ফরমাস পাবে এবং তিনি কাগজ কলম নিয়ে বসার পর সুকুমারের মনে এলো এবং স্কুলের সেই মাস্টারমশাইয়ের কথা ব্ল্যাকবোর্ডে অঙ্কের ক্লাসে যিনি খড়ি দিয়ে ঝড় তুলতেন। গল্প লিখতে গিয়ে সুকুমার সেই মাস্টারমশাই সম্পর্কে যা লিখলেন তার সবটাই খুব উজ্জ্বল নয়, হ্যাঁ, এরকম একটা বলেছিল। এবং মনের ভীতি ও বিভীষিকার অনেকটা কল্পনার খাদও মিশেছিল। এছাড়াও বিশেষ সদুপদেশ ও বর্ষিত হয়েছিল এই গল্পে, তাই না? এবং আমরা আরও দেখেছি যে সুকুমারকে লাস্টে 10 টাকায় যে সুকুমার তার মাস্টারকে 10 টাকায় যে বিক্রি করেছিল, হ্যাঁ, এইটাও পাওয়া যাবে, তাই না? এবং আরেকটা কী বলেছিল যে সুকুমারের মাথা নিচু হয়ে হয়ে এলো মাস্টারমশাইয়ের পায়ে, অনেক আশীর্বাদ করলেন। তিনি রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুঁজেছেন, সে কথা জানিয়েছিল। এবং তিনি কী বলছেন যে আর সুকুমার এখানে বক্তৃতা করবে জেনে তিনি ছুটে এসেছিলেন। তার মাস্টারমশাই সেখানে ছুটে গিয়েছিল এই কথা জেনে যে তিনি এখানে বক্তব্য দেবে, এই কথা শুনে। হ্যাঁ, তো আমরা এবার দেখি যে কী বলা হয়েছে। তো এবার গল্প বলছে যে যে স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এই ভদ্রলোকটিকে মাস্টারমশাই আমাদের অঙ্ক কষাতেন। আশ্চর্য পরিষ্কার ছিল তার মাথা অঙ্কে। যে সব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরে এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি। মানে হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমার দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন তারা মুখস্থ। এখানে এরকম কোশ্চেন নিতে পারে যে পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন তারা মুখস্থ। এখানে কার কথা বলা হয়েছে সে সম্পর্কে লেখো, এরকম কোশ্চেন নিতে পারে বা শর্ট দিতে পারে এখানে কার কথা হয়েছে। তো তোমরা জানোই যেখানে মাস্টারমশাইয়ের কথা হয়েছে। এবং তোমরা দেখো যে কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষের বোর্ডে আগে থেকেই কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন। অঙ্কে তারা 100-র মধ্যে 100 পায়, ওর ভয়ে তারাই ততষ্ট হয়ে থাকতো, মানে একটু ভয় ভয়ে থাকতো। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদের টেনে টেনে কুড়িয়ে উঠতে চাইতো না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার দিতেন বা ছাড়তেন। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন এরকম হতে পারে যে
চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন। কে ছাড়তেন এবং কী কারণে ছাড়তেন, এরকম কোশ্চেন হতে পারে। এ বলছে পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না, এমনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো। এটা বলছে কে? মাস্টারমশাই এই কথাগুলো বলছে কাদের উদ্দেশ্যে? ছাত্রদের উদ্দেশ্যে। এবারে আসছে পরের পেজে, যে এখানে বলা হচ্ছে তা উনি পারতেন, ওর চরের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম। পুরুষ মানুষের অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না। মাস্টারমশাই বলতেন, প্লেটের দোরগোড়ায় কী লেখা ছিল জানিস? আচ্ছা, এখানে এই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা, যে প্লেটের দোরগোড়ায় কী লেখা ছিল জানিস, বা এটা বলছে মাস্টারমশাই বলছে, কিন্তু তোমাদের কোয়েশ্চেন এমন হতে পারে যে প্লেটের দোরগোড়ায় কী লেখা ছিল সেটা লেখো, এরকম কোয়েশ্চেন দেবে। যে অঙ্ক যায় না এখানে তার প্রবেশ নিষেধ, মানে স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে। যদি সেখানে যেতে চাস তাহলে স্বর্গের খবরটা মাস্টারমশাই কোত্থেকে জোগাড় করলেন তিনিই জানেন। তাহলে কোয়েশ্চেন যে বলা হয় যে প্লেটের দোরগোড়ায় কী লেখা ছিল তা তোমরা লিখো। হ্যাঁ, তো আমরা জানি যেখানে এখানে মানে কোথায় স্বর্গের স্বর্গের দরজাতেও যাওয়া তাহলে নিষেধ, এরকম একটা, তাই না? কিন্তু এখানে ছাত্ররা কী বলছে যে মাস্টারমশাই এখানে স্বর্গ কোথায় বলেন, এরকম একটা বলছে। আর প্লেটো বা কে, তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কী ক্ষতি হবে, এ প্রশ্ন করছে কারা? ছাত্ররা, তাই না? এখানে ছাত্ররা সেই প্রশ্ন করছে। আচ্ছা, এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি। কী নিয়ে মাথা ঘামাইনি? বলছে এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি। কোন বিষয় নিয়ে তারা মাথা ঘামায়নি? তাছাড়া যে স্বর্গে পা দিয়েই দূরে থাকায় আমরা নিরাপদ বোধ করতুম। আচ্ছা, ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম, মাস্টারমশাইয়ের হাত থেকেও, কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। এমএ পাস করার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পড়ো অথচ একটা অঙ্কেও আমার মিলছে না। মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁতে ঘষে বলছেন, মাথার উপর ঘ্রন্ত পাকা সত্ত্বেও ঘামে নিয়ে আমি জেগে উঠেছি। মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে, চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষাতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। তাই না? তাই বলছে তিনি এখন বাংলা পড়ায়। কে? সুকুমার। এবার কী বলছে, একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো। আচ্ছা, এখানে কোশ্চেন এরকম দেবে যে একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো। কী ফরমাস এসেছিল তা তোমরা লেখো, দ্বিতীয় কোশ্চেনটা। আমার ছোটোবেলার গল্প শোনাতে হবে। আমি জানালুম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি। আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। তারা জানালেন সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি। অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি। ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদা নয়। কাগজ কলম নিয়ে বসে গেলুম। মনে এলো মাস্টারমশাইয়ের কথা, লিখলুম তাকে নিয়েই। এবার আসছে ছবিটা যা ফুটল তা খুব উজ্জ্বল নয়। কোশ্চেন দিবে, ছবিটা যা ফুটল তা খুব উজ্জ্বল নয়। লেখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলুম, সেটা বলা বাহুল্য।
সেই সঙ্গে সদুপদেশ একটু বর্ষণ করেছিলাম। মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। এই কথা বলার মানে কি? কোশ্চেন দিবে। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। কী কারণে লেখক এই কথা বলেছেন? তার প্রমাণ আমি নিজেই। মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলাম তাও ভুলেছি। এখন 2 আর 2 4 না 5 হয়, তাই নিজের মধ্যে সন্দেহ জাগে। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়েছিলেন। আচ্ছা, পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে সুকুমারকে কত টাকা দিয়েছিল? মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। এবার এসছে, তারপরে আরও অনেকদিন পার হয়ে গেল, সেই লেখার কথা ভুলে গেলুম মাস্টারমশাইকেও। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রিযাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো, ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। তাই না? এখানে কথা কে বলছে? সুকুমার বলছে এই কথা। এই সব উপলক্ষেই বিনা পয়সায় বেরানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে। এখানকার চোরে পাখিও সেখানে রাজহংসের সনদ পায়। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। আমি সুযোগটা ছাড়তে পারলুম না। কি এখানে কথা নিতে পারে যে আমি সুযোগটা ছাড়তে পারলুম না। কোন সুযোগের কথা বলা হয়েছে? গিয়ে পৌঁছতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস। ছেলেরা তো এলোই, 2-4 জন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করেই গেলেন। এমনকি খান কয়েক অটোগ্রাফার খাতা পর্যন্ত এগিয়ে এলো। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলাম। ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান, এর আগে কে ভেবেছিল সে কথা? সভায় জাতীয় বক্তৃতা করা গেল। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলাম। কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলাম। বার্নার্ড শর, হ্যাঁ, বার্নার্ড নামে সে ইংরেজি, তাই না? সেই বাক্যটা কোটেশন চালিয়ে, এবং শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল। আর হলো ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি। তাই না? এ হচ্ছে বড় প্রিন্সিপাল কিসে মুগ্ধ হয়েছিলেন এবং মুগ্ধ হয়েছিলেন কী বলেছিলেন? যেমন সারগর্ভ তেমনই সুমধুর। আমি বিনীত হাসিতে বললুম, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময় চোখ কপালে তুলল। আচ্ছা, পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময় চোখ কপালে তুলল, কেন তুলেছিল? তাই না? শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার? শরীর ভালো থাকলে তো অর্থাৎ প্রলয় হয়ে যেত। আমি উদার হাসলুম, যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতা আমার সম্বল। রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিকে করে চালিয়ে দিই এবং স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি। এমন সময় একটি ছেলে এসে খবর দিল, এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। ছেলেটি বললে তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছে। আমার বক্তৃতায় নিশ্চয় কেউ অভিভূত হয়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন। এই অভিজ্ঞতা আগেও হয়েছে, সুতরাং
দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম, আচ্ছা চলো, আমি যাচ্ছি। হলের বাইরে ছোট্ট একটা মাঠ, তরল অন্ধকারে ঢাকা। অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছুটা দেখতে পেলুম না। তারপর চোখে পড়ল মানুষটিকে, কুঁজো লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলি চিকমিক করছে। আচ্ছা, এখানে যে এটা হয় মাস্টারমশাই, হ্যাঁ, তো তার যে বয়সকাল যখন একটা এসেছিলো, হ্যাঁ, সেই সময় দিতে পারে যে সুকুমার যখন বক্তৃতা দিয়েছিলেন তখন তার শিক্ষক মশাই, হ্যাঁ, তিনি কেমন ছিলেন দেখতে, এবং ডাকলেন সুকুমার। আমি চমকে উঠলাম। আচ্ছা, এখানে দিতে পারে যে আমি চমকে উঠলাম, কে কখন চমকে উঠেছিল। এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে, সেটা এমন আশ্চর্য। তারও চেয়ে আশ্চর্য ওই গলার স্বর। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। কার এমনটা হয়েছিল? কোয়েশনগুলো দেখবো, আমাদের দাগ মেরে দিচ্ছিলো। এবার আসছে, আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি, এটা বলছে তার মাস্টারমশাই। চিনেছি। ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে। জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরাকুঠিতে। ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। মাস্টারমশাই, আপনি? মাস্টারমশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। আচ্ছা, তাহলে কেউ ছুটে এসেছে? মাস্টারমশাই, তাই না? তাহলে কার কার বক্তৃতা শুনে? তার ছাত্র, কার? সুকুমারের। বুঝা গেল? খুব ভালো বলেছো সুকুমার, খুব খুশি হয়েছি। কিন্তু আমি খুশি হতে পারলুম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই। বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করত চোখ। আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ঘোরাতে পেরে থাকি, তাহলে সেটা আমার কৃতিত্ব নয়, ওর মনেরও বয়স বেড়েছে বলে। অপরাধীদের মতো চাইলুম, না স্যার, আপনার সামনে। মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না। তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কখন এই কথাটি বলেছিল মাস্টারমশাই? কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতচ্ছিন্ন এক জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এইটে এনে আমাকে দেখালেন। পড়ে আনন্দে আমার চোখে জল এলো। গতকাল হয়ে গেল, তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলকে এই লেখা আমি দেখাই, বলি, দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বোঝালো? তাহলে কী বলছে লেখক এখানে? এখানে বলছে যে আমার আমার ছাত্র আমাকে আজ অমর করে রেখেছে। এটা মাস্টারমশাই বলছে। কার উদ্দেশ্যে বলছে? সেই সুকুমারের উদ্দেশ্যে এই কথাগুলো বলছে এবং সবাইকে শোনাচ্ছে এই কথাগুলো। মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল। লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। একটা কিছু বলতে চেষ্টা করলাম, কিন্তু মুখে কথা ফুটল না। মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল। কেন তার জীব শুকিয়ে গিয়েছিল তা লেখো, বা কার এরকম হয়েছিল। মাস্টারমশাইয়ের গলা ধরে এসেছিল বলছে, মাস্টারমশাইয়ের গলা ধরে এসেছিল। একটু চুপ করে থেকে বললেন, কী যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো, তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে থাকে। দুই একজন বলে, যেমন ধরে ধরে মারতেন তেমনই বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি, শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। আর সত্যিই তো, অন্যায় যদি করেই থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে।
জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলাম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছো, এখন আর বলতে পারলেন না। আবছা আলোটাই এখন অভ্যস্ত হয়ে উঠেছিলাম। দেখলুম মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ কোটিমণি মাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম, এই উপরে দাম বই করে। আচ্ছা, আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম, কে কাকে এবং আরেকটা কোয়েশ্চন আছে, এই উপর দাম বইব কী করে? এই দুটো কোয়েশ্চন খুবই আসার মতন। এই লজ্জা আমি কোথায় রাখবো? কোয়েশ্চেনটা এই তিনটার মধ্যে একটা কোয়েশ্চেন আসবে যে এইটা সবচেয়ে আসার মতন, এই উপরে দাম বইব কী করে? এই লজ্জা আমি কোথায় রাখবো? এবং আরেকটাগুলো আছে, আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম, কি কাকে 10 টাকায় বিক্রি করেছিলেন? তাহলে গল্পটা বোঝালো। একবারই সহজ গল্প, একটু ভালো করে পড়লে আরও ভালো বুঝতে পারবে। এবার তোমরা এটা পড়ে পরের দিন দেখি ওই নোংর কবিতা, মানে কবিতা পড়াবো। প্রত্যেকটা মানে প্রথম ইউনিট টেস্টে যেগুলো আসবে আমি সেগুলো ওই কমপ্লিট করে দিচ্ছি আগে, তারপরে আবার দ্বিতীয় ইউনিট যেগুলো আসবে সেগুলো আবার পড়াবো। ঠিক আছে, তা আজকে এ পর্যন্তই। ঠিক আছে, পড়ার চেষ্টা করবা, পড়লে সহজ আসবে এগুলো।